আমরা কি কি পড়েছিলাম? আজকে হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। পরে বলিস তাহলে শেষের দিকে। সব না হলেও আমরা বলে দেবো, ডিসকাস করে নেবো। ওকে, আমরা একটু একটু ঝপঝপ করে একটু হালকা করে থিওরি গুলো শর্ট শর্ট করে পড়ে নিই। আমরা প্রথমেই কারেন্ট ইলেকট্রিসিটির সময় পড়েছিলাম ওহমস ল। যেগুলো যেগুলো পড়েছিলাম সেগুলো সহজ সহজ জিনিস, সেইগুলো আমি জাস্ট একবার ঝপঝপ করে বলে দিচ্ছি। ভি ইকুয়াল টু আই আর পড়েছিলাম। ভি মানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স যদি থাকে যার রোধ হচ্ছে আর, তার এইদিকে পয়েন্ট হচ্ছে এ, এদিকে পয়েন্ট হচ্ছে বি, দুটো পয়েন্ট নিয়েছি। এ পয়েন্টের বিভব হচ্ছে ভি এ, বি পয়েন্টের বিভব হচ্ছে ভিবি। আমি ধরে নিয়েছি ভি এ ইজ গ্রেটার দেন ভিবি, তার মানে হচ্ছে এর বিভব বেশি, কারেন্ট এদিকে যাবে। তাহলে এই যে রোধ, আই রোধ, এই আই আর রোধের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায় এবং ভিএ ইজ গ্রেটার দেন ভিবি হয়, এবং তার সাথে যদি বলা হয় ভিএ মাইনাস ভিবি সমান হচ্ছে ভি, তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু আই আর। এটা হচ্ছে ওহমের সূত্রের ম্যাক্রোস্কোপিক ল, যেটা বাইরে থেকে মাপা যায় যে যে প্যারামিটার, সেই প্যারামিটার দিয়ে এই সূত্রটা আমরা কিন্তু ক্লাস 10-এ পড়েছিলাম, 12-এ পড়েছি, আবার আমরা এটা পড়লাম। ওকে, এবার আমরা এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ভেরিয়েশন গুলো দেখলাম। রেজিস্ট্যান্স সমান আমরা দেখলাম, রেজিস্ট্যান্সের ভেরিয়েশন দেখলাম, আর is proportional to L, R is proportional to 1 by A। এগুলো বলতে হবে যে L যখন proportional তখন A হচ্ছে constant, A এর সাথে যখন inversely proportional তখন L হচ্ছে constant। জয়েন্ট ভেরিয়েশন আমরা দেখলাম R is proportional to L by A, তারপর আমরা দেখলাম R equal to rho into L by A। তো এই জিনিসটা আমরা কিন্তু দেখলাম, দেখেছি। রো হচ্ছে তোমার রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি যেটা আমরা পড়েছি। তারপরে এইটা দেখার পরে আমরা দেখলাম যেই রেজিস্টিভিটি পেয়েছি, সঙ্গে সঙ্গে আমরা কন্ডাক্টিভিটি সম্বন্ধে জেনেছি। কন্ডাক্টিভিটি যেটা, সেই কন্ডাক্টিভিটি সিগমা সমান হয় 1 বাই রেজিস্টিভিটি, এটা আমরা জানি। আর কন্ডাক্ট্যান্স যেটা, কন্ডাক্ট্যান্স সি সমান হয় 1 বাই রেজিস্ট্যান্স আর। তো এই জিনিসগুলো আমরা দেখেছি। এটা হচ্ছে সাইজ, শেপ, এগুলোর উপর কোন একটা পরিবাহী তারের সাইজ, শেপ, এগুলোর উপর কেমন ভাবে রোধটা নির্ভর করে, এগুলো সব ছোটবেলায় আমরা পড়েছি। তারপর আমরা দেখেছি রেজিস্ট্যান্স টেম্পারেচারের সাথে ডিপেন্ড করে। আর ইকুয়াল টু আর জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা টি, সব ক্ষেত্রে কিন্তু নয়, কিছু কিছু প্লাস বিটা টি স্কোয়ার। এই বিটা টি স্কোয়ার যেটা, এই পার্টটা আছে হাই টেম্পারেচারের ক্ষেত্রে। হাই চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন টেম্পারেচার সেটা যদি খুব হাই হয় তাহলে সেক্ষেত্রে বিটা টি স্কোয়ার পার্টটা আসে। আর এখানে আলফা বিটা যেটা, এগুলো কি, এগুলো হচ্ছে থার্মাল কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। তাহলে এগুলো হচ্ছে থার্মাল কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। যদি 100-200 ডিগ্রি চেঞ্জ বলে তাহলে শুধুমাত্র এইটা নিলেই চলে যায় কম চেঞ্জের জন্য, কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। কিছু কিছু পদার্থ আছে যাদের ক্ষেত্রে রেজিস্ট্যান্স মোটামুটি টেম্পারেচারের সাথে ফিক্স থাকে। তাহলে এটা হচ্ছে তোর মোস্ট অফ দ্য মেটালের, মোস্ট অফ দ্য মেটালের যে সমস্ত মেটালগুলো ওহমের সূত্র মেনে চলে, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রেজিস্ট্যান্স কিন্তু টেম্পারেচারের সাথে বাড়ে। আর কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যাদের কিন্তু টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্স কিন্তু মোটামুটি কনস্ট্যান্ট থাকে। যেমন এখানে দিয়েছে যে তোর ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টান, নাইক্রোম, ইউরেকা। তাহলে কিছু মেটাল আছে যেমন ধরো ম্যাঙ্গানিন, ম্যাঙ্গানিন, তারপরে হচ্ছে তোমার কনস্ট্যান্ট্যান্ট, এগুলো অ্যালয়, কনস্ট্যান্ট্যান্ট, তারপরে নাইক্রোম, তারপরে হচ্ছে তোর ইউরেকা। এই সমস্ত এই যে 4 ধরনের এই যে অ্যালয় গুলো রয়েছে, এই অ্যালয় গুলোর মোটামুটি টেম্পারেচারের সাথে কিন্তু রেজিস্ট্যান্সটা কিন্তু খুব একটা ভ্যারি করে না, মোটামুটি 19-20 থাকে এরকম। একদম যে ঝরঝর ঝরঝর করে বাড়ছে তা কিন্তু নয়, মোর অর লেস কনস্ট্যান্ট, বাড়ে না টেম্পারেচারের সাথে, মোর অর লেস কনস্ট্যান্ট। এবার আমাকে আরেকটা জিনিস বলো তো দেখি, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হয়, কে বলতে পারবে? ফর সেমি কন্ডাক্টর, সেমি কন্ডাক্টরের সাথে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কি হয়? মনীষা বল দেখি বুদ্ধি করে।
সেমিকন্ডাক্টর কি রকম? অর্ধপরিবাহী কাকে বলে? তখন তার মানে রেজিস্ট্যান্স কমে যায়। তার মানে তার ক্ষেত্রে এরকম হবে। তাহলে টেম্পারেচার বৃদ্ধি করলে আমরা জানি যে সেমিকন্ডাক্টর, সেমি মানে হাফ, হাফ কন্ডাক্টর। কিরকম কন্ডাক্টর? যে লো টেম্পারেচারে দিস ইজ এ ব্যাড কন্ডাক্টর, হাই টেম্পারেচারে টেম্পারেচার যখন বাড়াবো তখন দেখবো রেজিস্ট্যান্স ড্রপ করছে, তার মানে কন্ডাক্ট্যান্স বাড়ছে। সেমিকন্ডাক্টর। আর এক ধরনের ম্যাটেরিয়াল হয় কন্ডাক্টিভিটি হিসেবে, সেটাকে হচ্ছে সুপার কন্ডাক্টর বলা যেতে পারে। সুপার কন্ডাক্টররা কি হয়? এদেরকে বলা হয় অতি পরিবাহী। এগুলো হয় কি, যে এগুলোর কোনো একটা মেটেরিয়াল হঠাৎ করে ভেরি লো টেম্পারেচারে রেজিস্ট্যান্স যখন আমার এই দিক দিয়ে আসবে, বেশি টেম্পারেচার থেকে যখন আসবে তখন কমবে। এই বরাবর ধর বেশি থেকে কমের দিকে আসতে কমছে। কমতে, 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 কমতে যখন খুব লো টেম্পারেচারে চলে যাবে, তখন হট করে রেজিস্ট্যান্সটা 0 হয়ে যাবে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গায় নো রেজিস্ট্যান্স, কোনো রেজিস্ট্যান্স থাকবে না। তাহলে at low temperature for some material at very low temperature, যে লো টেম্পারেচারটা ফিউ কেলভিন হয়, এই যে লো টেম্পারেচারের কথাটা আমি বলছি, সেই লো টেম্পারেচারটা কিন্তু ফিউ কেলভিন হয়। ফিউ কেলভিন মানে বুঝতে পারছো তো? 1 কেলভিন মানে কিরকম? বরফ কিরকম কন্ডিশনে থাকবে 1 কেলভিনে? 1 কেলভিন কোনদিন তোমরা ফিল করেছো? আমাদের ফ্রিজের মধ্যে কি 1 কেলভিন হয়? কোনদিন হয় না। এ 1 কেলভিন 1 কেলভিন করতে গেলে বিরাট তার পরিশ্রম আছে। অনেক কিছু করতে হয়। জুল থমসন কোএফিসিয়েন্ট দিয়ে এডিয়াবেটিক কুলিং করতে টেম্পারেচার ধীরে, ধীরে নামিয়ে অনেক প্রসেস আছে সেই 1 কেলভিনে নিয়ে যাওয়ার। তার জন্য প্রচুর খরচা। তো সেই ধরনের টেম্পারেচারে যদি কোনো ম্যাটেরিয়ালকে আমরা নিয়ে যাই, তাহলে হঠাৎ করে আমরা দেখতে পাই তার রেজিস্ট্যান্স নেই। তার মানে সেক্ষেত্রে হিউজ রেজিস্ট্যান্স যদি 0 হয়, রেজিস্ট্যান্স টেন্ডিং টু 0 ওহম, তাহলে আমরা জানি I ইকুয়াল টু হচ্ছে V/R। তাহলে রেজিস্ট্যান্স যদি প্রায় 0 হয়ে যায়, তখন হাইটা কিন্তু ভেরি হাই হয়ে যায়। খুব উচ্চ কারেন্ট পাওয়া যায়, কিন্তু কোনো রকম কোনো রোধ নেই। এই যে স্টেট, এই যে অবস্থা কোনো একটা ম্যাটেরিয়ালের, সেটাকে বলা হয় সুপার কন্ডাক্টিভিটি। মানে সেই সেই প্রপার্টিটাকে বলা হয় সুপার কন্ডাক্টিভিটি বা অতি পরিবাহিতা। ওকে? লো টেম্পারেচার হচ্ছে ফিউ কেলভিন। ফিউ। ওকে? তো এগুলো হচ্ছে বিশুদ্ধ ভাঁট। এরপর আমরা ধরে নাও, আমরা যদি দেখি যে আগে আমরা দেখে নিই যে তোমার মাইক্রোস্কোপিক ভিউ, এটা আমরা পড়ছিলাম। মাইক্রোস্কোপিক ভিউ অফ ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহের মাইক্রোস্কোপিক ভিউটা যদি আমরা একটু চটজলদি দেখে নিই, তাহলে কি দেখতে পাবো? আমরা জানি যে এখানে কিন্তু ইলেকট্রন ফ্লো করে। কোন একটা কন্ডাক্টরের কথা যদি আমি বলি, শুধু কন্ডাক্টরের কথা যদি আমি বলি, তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু চার্জ ক্যারিয়ার কে? চার্জ কে ক্যারি করে? চার্জ ক্যারিয়ার হচ্ছে শুধুমাত্র ইলেকট্রন, অনলি ফ্রি ইলেকট্রন। বাউন্ড ইলেকট্রন গুলো কিন্তু নয়, কারণ ওরা অলরেডি তোর নিউক্লিয়াসের সাথে আটকে আছে, আর কেউ কেউ বন্ধন করে আছে। তো মেটালের ক্ষেত্রে, কন্ডাক্টরের ক্ষেত্রে যে বন্ধনটা হয় সেটাকে মেটালিক বন্ড বলে। সেই মেটালিক বন্ডে আছে, কেউ নিজেদের মধ্যে ইন্টার অ্যাটমিক বন্ডে রয়েছে, তো কিছু বন্ড ফর্ম করে রয়েছে। সেই সমস্ত ইলেকট্রন কিন্তু ফ্রি নয়। তাহলে যারা ফ্রি ইলেকট্রন, সেই ফ্রি ইলেকট্রন আপার সারফেসে থাকে, সেই ফ্রি ইলেকট্রন গুলো কিন্তু চার্জ কেরিয়ার। আর যদি আমরা বলি সেমিকন্ডাক্টর, তাহলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার কারা? এর ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার কারা? এর ক্ষেত্রে হচ্ছে ফ্রি ইলেকট্রনও বটে, আবার হোলসও বটে। ঠিক? তার মানে দু ধরনের কিন্তু আমাদের চার্জ ক্যারিয়ার আছে। ইলেকট্রন গুলো উপরের সারফেসে ফ্লো করবে, আর হোল গুলো তোর আমাদের ভ্যালেন্স ব্যান্ডে ফ্লো করবে বিপরীত দিকে। এই ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভলি চার্জ। তাই ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে আমরা ধরে নিয়েছি যে কারেন্ট যায়। আর হোলসটাকে আমরা অ্যাবসেন্স অফ ইলেকট্রন বলি। তার মানে এটাকে ধরে নেওয়া যেতে পারে যে এটা পজিটিভ। তার মানে পজিটিভ সেন্সে আমরা এটাকে ধরে নিতে পারি। তাহলে এইদিকে হোলের যেদিকে মুভমেন্ট হয় সেদিকে কারেন্টের মুভমেন্ট হয়,
আর কন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে কারেন্ট যায়। তাহলে কারেন্ট ফ্লো করছে, কারেন্ট যে ফ্লো তার ডিরেকশন যেটা, সেটা ইট ইজ কনসিডার্ড টু বি, এটা আমরা ধরে নিয়েছি, কনসিডার্ড টু বি অপোজিট টু ইলেকট্রন ফ্লো। এই কথাটা আমি কেন লিখলাম তোমাদের টাইম নষ্ট করে? তার কারণ এটা ইম্পর্টেন্ট, এটা ধরে নেওয়া জিনিস। এখানে কিন্তু এই ডাইরেকশনটা ধরে নেওয়া জিনিস, এখানে তোমার আমার কিছু করার নেই। যদি প্রথম থেকেই ধরে নেওয়া হতো যে ইলেকট্রন যেদিকে যায় সেদিকে কারেন্ট যায়, তাহলে ফিজিক্সটা ওরকম প্লাসের জায়গায় মাইনাস বসাতাম সব জায়গায়, বা মাইনাসের জায়গায় প্লাস বসাতাম, আর কিন্তু ফিজিক্স কিন্তু চেঞ্জ হতো না এর মধ্যে। ওকে, তো আমরা সবসময় যেহেতু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ যায় সেটা আমরা ধরে নিয়েছি, আর ইলেকট্রন যেহেতু সবসময় নেগেটিভ বিভব থেকে পজিটিভ বিভবের দিকে যায়, তাই ইলেকট্রনের প্রবাহ কিন্তু বিভব তফাতে যে তড়িৎ প্রবাহ সেটাকে উল্টো কনসেপ্ট দেয় বলে আমরা কারেন্ট ফ্লো এর একটা ডাইরেকশন ধরে নিয়েছি। ওকে, এবার যদি আমরা দেখি যে এইটা যদি ধরে নাও একটা কন্ডাক্টর যদি আমি ধরে নিই, তাহলে সেই কন্ডাক্টরের মধ্যে অনেক ফ্রি ইলেকট্রন থাকবে সারফেসে। সেই ফ্রি ইলেকট্রনটা ধরে নাও, ইলেকট্রন গুলো ধরে নাও এদিকে মুভ করছে, তাহলে ফ্রি ইলেকট্রন গুলো কি স্মুথলি মুভ করে যাবে? এই দিকটা ধরে নাও পজিটিভ, এই দিকটা ধরে নাও নেগেটিভ, এইদিকে ধরে নাও এই যে পোটেনশিয়াল ভোল্টেজের ডিফারেন্স, সেই ভোল্টেজের ডিফারেন্স ধরে নাও ভি, আর এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা ধরে নাও ডি। তাহলে এবার আমাকে বলো তো দেখি, ইলেকট্রন গুলো কি খুব আরামসে স্যাটাস্যাট চলে যাবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে? হ্যাঁ কি না? ধাতব পৃষ্ঠে যে ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়, তারা একদিকে নেগেটিভ একদিকে পজিটিভ যদি দিই, তাহলে ইলেকট্রন গুলো কি ঝপাঝপ যেদিকে যাওয়ার কথা সেদিকে স্যাটাস্যাট চলে যাবে? হ্যাঁ কি না? কি মনে হয় তোমাদের? হ্যাঁ, চলে যাবে? ভালো করে ভেবে দেখ, কেন বলছো যাবে? হুম, ফ্রি ইলেকট্রন গুলো রেজিস্ট্যান্স কিছু নেই মানে? তাহলে আমাদের তারের কোনো রেজিস্ট্যান্স নেই? তাও থাকবে রেজিস্ট্যান্স। কেন? তার কারণ হচ্ছে এদের ভেতরে অ্যাটম নেই, আয়ন কোর গুলো নেই। এবার মেটালিক বন্ড যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবো, আমি মেটালিক বন্ডটা যদি হালকা করে তোমাদেরকে হালকা করে বলি, ধরে নাও এরকম পজিটিভ 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 অনেকগুলো পজিটিভ পরপর আছে। এবার এই পজিটিভ, এটা যে নিউক্লিয়াস, এবার এর চারিদিকে তোমার ইলেকট্রনের একটা একটা কক্ষ ধরো হলো, সরি ব্ল্যাকে দিই, একটা কক্ষ ইলেকট্রনের হলো, এরও একটা হলো, এরপর আর একসাথে ধর আর দুটো হলো, দুটো হলো, এর দুটো হলো, কিন্তু তারপরে করতে গেলেই মার্জ করে যাচ্ছে, তখন কি করবে এরা কমন কিছু, যেটাকে এজমালি বলা হয়, একদম কমন কিছু কক্ষ থাকবে। তাহলে এরও দুটো হবে, একটা দুটো, তারপরে আর সেপারেট হচ্ছে না, একটা দুটো তারপরে সেপারেট করা যাচ্ছে না, একটা দুটো তারপরে সেপারেট করা যাচ্ছে না। ফ্রি ইলেকট্রন গুলো কোথায় থাকবে? এই সমস্ত জায়গায় ফ্রি ইলেকট্রন গুলো থাকবে। ফ্রি ইলেকট্রনস এই সমস্ত জায়গায় থাকবে। কেন ফ্রি ইলেকট্রনস হয় এরা? এখানে যে ইলেকট্রন গুলো হয় তারা ফ্রি কেন হয়? কারণ দেখো, এখানে এ টানবে, এখানে এ টানবে, এখানে এ টানবে, এখানে এ টানবে, এইদিকে এ টানবে, এরকম কতগুলো অ্যাটম আছে? এরকম অ্যাটম সংখ্যা কত? প্রচুর। প্রচুর মানে অফ দা অর্ডার অফ 10^24। এক মোল মানেই তো 10^23, 6 × 10^23। তাহলে এক মোল লোহা মানে হচ্ছে ওই 100 গ্রাম লোহা হয়তো, তাহলে 100 গ্রাম লোহায় এত সংখ্যক থাকবে, তো প্রচুর থাকবে। এবার এই যে প্রচুর নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস গুলো ওদিকে অ্যাট্রাক্ট করবে। এবার দেখ তো এই যে ফোর্সটা আছে, এই ফোর্সের দুটো উপাংশ আমি ভাঙতে পারি না পারি না? পারি না পারি না? এই ফোর্সেরও আমি দুটো উপাংশ ভাঙতে পারি না পারি না? এই ফোর্সটা দুটো উপাংশ ভাঙতে পারি না পারি না? এইটা ধরো এইদিকে টানছে, তাহলে এইটাই থাকলো। এই ফোর্সেরও এরকম দুটো উপাংশ টানি। এই যে উপাংশগুলো আমি বিভাজন করছি, সেখান থেকে তোমার ফিলিংস কি হচ্ছে তুমি বলো? কোন কম্পোনেন্টটা বেঁচে থাকবে আলটিমেটলি?
একদম তাই। কারণ এর এইদিকে এই দেখো বাম দিকে, বাম দিকে, ডান দিকে, ডান দিকে। তাহলে এটা কি শুধু বাম ডান থাকে? অ্যান্সার হচ্ছে না। আমি যদি টপ ভিউ দেখি, উপর থেকে যদি দেখি, টপ ভিউ যদি আমি দেখি, এইটা যদি তোমার সারফেস হয়, এখানে যদি কোনো মুক্ত ইলেকট্রন থাকে, তাহলে তার উপরে যে এই যে কম্পোনেন্ট গুলো আমি গোল গোল করেছি, সেগুলো দেখতে কেমন হবে? এরকম হবে, 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 চারিদিকে থাকবে, কোটি 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 থাকবে। এইটা হচ্ছে এই কম্পোনেন্ট গুলো, এ, বি, সি, ডি কম্পোনেন্ট গুলো, এগুলো হচ্ছে এ, বি, সি, ডি কম্পোনেন্ট গুলো চারিদিকে ছড়িয়ে থাকবে। তাহলে নেট নেট ফোর্স সারফেস বরাবর কত? সারফেস বরাবর তাহলে কোনো ফোর্স নেই, জিরো ফোর্স। তাহলে জিরো ফোর্স যদি সারফেস বরাবর থাকে, তাহলে ও ইজিলি মুভ করতে পারবে, হ্যাঁ কি না? সেজন্য ও যেখানে খুশি যেতে পারে, কোনো ওয়াকডাউনও করতে হবে না এদিক থেকে ওদিকে যেতে। সমবিভব তল, ফোর্সও নেই ওই তল বরাবর। কার জন্য ফোর্স নেই? নিউক্লিয়াস গুলোর জন্য কোনো এক্সট্রা ফোর্স নেই। তার মানে উপরে যে ইলেকট্রন গুলো আছে, তারা উপরে বিচরণ করতে, মানে এই যে ইলেকট্রনের কথাটা বললাম, এই ইলেকট্রন এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে এলো, এখানে গেল, তাতে ওর কোনো এনার্জি লস হয় না। কারণ তার উপর সারফেস বরাবর যেতে গেলে কোনো রকম কোনো এক্সট্রা ওয়ার্ক ডান তাকে করতে হয় না, তার ঘাম ঝরে না, সে স্মুথলি যায়। তো স্মুথলি যায় বলেই তাকে ফ্রি ইলেকট্রন বলি। কিন্তু এবার বলো তো দেখি, ইলেকট্রন কি ফ্রি মানে কি বাইরে বেরিয়ে যেতে পারে? ইলেকট্রনটা কি বাইরে বেরিয়ে যেতে পারে? তাতে বাধা দেবে কারা? এই কম্পোনেন্ট গুলো। এই যে কম্পোনেন্ট গুলো দেখো সব নিচের দিকে, তাহলে নিচের দিকে ইলেকট্রনটা বাঁধা আছে, ইলেকট্রনটা নিচের দিকে বাঁধা আছে, উপর দিকে বেরিয়ে যেতে পারবে না। বেরিয়ে যদি যেতে হয়, তাহলে এই যে নেট ফোর্স নিচের দিকে আছে, তার বিরুদ্ধে তার বিরুদ্ধে তোমাকে কিছু পরিমাণ কাজ করে এদের বন্ড ব্রেক করে ইলেকট্রনটাকে বার করতে হবে, যেটাকে আমরা পড়েছিলাম কার্য অপেক্ষক। পড়েছিলে না পড়েনি? সেই কার্য অপেক্ষক হচ্ছে এই শক্তিটা, যে ধাতুর মধ্যে যে নিউক্লিয়াস গুলো ধাতু ইলেকট্রনটাকে নিউক্লিয়াস গুলো টেনে ধরে থাকে, তার জন্য যে পরিমাণ টান বল থাকে, তার বিরুদ্ধে তোমাকে কাজ করে ইলেকট্রনটাকে বার করতে হবে, আদারওয়াইজ ইলেকট্রনটা বেরোবে না। সেটাকে কার্য অপেক্ষক বলে। কিন্তু কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারলাম, যে উপরের সারফেসে ইলেকট্রন ঘোরার জন্য ইলেকট্রনের কোনো রকম কোনো এক্সট্রা ফোর্স লাগে না, তার জন্য এদেরকে ফ্রি ইলেকট্রন বলা হয়। কিন্তু এরা ফ্রি মানে কি একদম সোজা পথে যায়? অ্যান্সার হচ্ছে না। ফ্রি ইলেকট্রন থাকলে সে যেদিকে খুশি যাবে। তার মানে তার গতিটা কিরকম হবে? তার গতিটা হবে, এইটা যদি একটা সারফেস হয়, তাহলে ইলেকট্রনের দুই, এটা ধরে নাও একটা সারফেস, দুই পৃষ্ঠে কোনো ভোল্টেজ আমি দিইনি, নো ভোল্টেজ ডিফারেন্স, কোনো ভোল্টেজ ডিফারেন্স দিইনি, নো ভোল্টেজ ডিফারেন্স। তাহলে ইলেকট্রন এখান থেকে যাত্রা শুরু করলে এরকম যাবে, এরকম আসবে, এরকম যাবে, এরকম আসবে, এরকম যাবে, এরকম আসবে, এরকম যাবে, এরকম আসবে, এরকম করে ঘুরে বেড়াচ্ছে। তাতে আমি দেখতে পাবো যে এখানে এই যে এর মিন যে পজিশন, অ্যাভারেজ যে পজিশন, গড় যে অবস্থান পজিশন, সেটা সব সময় অ্যাভারেজটা একই জায়গায় আছে। অ্যাজ ইফ যেন তুমি সুইমিং পুলে চোখ বেঁধে দিয়েছে তোমার, নে বলেছে সাঁতার কাটো। সুইমিং পুলে তোমাকে বলেছে সারাদিন সাঁতার কাটো, তুমি এদিকে খুশি এদিকে 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 ঘুরে বেড়াচ্ছ নিজের মতো করে, মুক্ত ভাবে। তাহলে তোমার এই জিগজ্যাগ মোশন হবে। আর বাইরে যদি কেউ চেয়ার নিয়ে বসে থাকে, সে দেখবে তুমি এখানেই ঘোরাফেরা করছো, তাহলে তোমার গড় অবস্থান সুইমিং পুলে যেখান থেকে শুরু করেছিলে সেখানেই থাকবে। কারণ তুমি এদিকে যাচ্ছ, এদিকে আসছো, এদিকে যাচ্ছ, এদিকে আসছো, জিগজ্যাগ মোশন হবে। তো এইটা হচ্ছে কোনো ভোল্টেজ যদি না কেউ প্রয়োগ করে, তাহলে ইলেকট্রন কিন্তু ছোটাছুটি করে, কিন্তু ইলেকট্রনের যে অবস্থান, গড় অবস্থান, সেটা কিন্তু চেঞ্জ করে না। কিন্তু যদি তুমি সুইমিং পুলের জায়গা থেকে যদি নদীর মধ্যে স্নান করো, এটা ধরে নাও নদী, এখানে ফ্লো আছে,
চোখ বেঁধে দিয়েছে, তাহলে তুমি এখানে যদি এরকম সুইমিং পুলের মতন করো তাহলে কি করবে? তুমি তো এইদিকে সরে যাবে। তুমি ভাবছো তোমার চোখ বাঁধা আছে, তুমি ভাবছো যে ওখানেই আছি, কিন্তু আলটিমেটলি উঠে দেখলে যে কোথায় চলে গেছো তুমি। কেন যাবে? কেন তুমি ডান দিকে সরে যাবে? কারণ সেখানে একটা কারেন্ট আছে, সেখানে একটা টান আছে, জলের স্রোত আছে। সিমিলারলি যদি কোনো মেটালের দুই প্রান্তে বিভব প্রভেদ দেওয়া হয়, যদি আমি এখানে বিভব প্রভেদ দিই, এদিকটা ধরে নাও পজিটিভ দিই, এদিকটা ধরে নাও নেগেটিভ দিই, তাহলে ইলেকট্রন যদি এখান থেকে জার্নি শুরু করে, তাহলে ইলেকট্রন কোন দিকে আসবে? এদিকে আসবে না সরে? এরকম করতে করতে তাহলে জিগজ্যাগ মোশন করতে করতে এর সেন্টার অফ মাস অফ ইলেকট্রন কিন্তু শিফট করবে। কোন দিকে শিফট করবে? পজিটিভের দিকে। পজিটিভের দিকে শিফট করবে। তাহলে এই যে শিফটিংটা হচ্ছে, এটাকে আমরা বলি ড্রিফট। এই যে শিফটিংটা হয়, এটাকে আমরা বলি ড্রিফট। বাংলায় এটাকে আমরা কি বলি? ড্রিফটটাকে অনুপ্রবাহ। সম্ভবত ভুল বললাম? বুঝতে পারছিস? হ্যাঁ, বলো, বলো। না, ওটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ওটা আলাদা। হুম। কারেন্ট মানে আমি জলের কারেন্ট বলছি, ইলেকট্রিক কারেন্ট নয়। জলের কারেন্ট। তোকে ধর চোখ বেঁধে তুই সাঁতার কাটতে জানি, তোকে দুম করে ফেলে দিয়েছে একটা সুইমিং পুলে। তুই সারাদিন সাঁতার কেটে আবার উঠে পালিয়ে এলি, নিয়ে বাড়ি চলে গেলি। এবার সেই রকমই একই রকম কন্ডিশনে তোকে বুঝতে পারলাম ফেলে দিল একটা নদীর জলে। তা তুই সাঁতার কাটছিস সারাদিন, তা উঠার পর কি বাড়ি যেতে পারবি সঙ্গে সঙ্গে? কোশ্চেনটা বুঝতে পারছিস আমি কি বলছি? তাহলে ইলেকট্রন কিন্তু জিগজ্যাগ জিগজ্যাগ মোশন করে। এবার জিগজ্যাগ মোশন কেন করে ইলেকট্রন? তার কারণ হচ্ছে এই ইলেকট্রনের ভেতরে ভেতরে এইগুলোতে পজিটিভ কোর গুলো থাকে, যার কাছে আসে সে একটু টেনে ধরে। পজিটিভ আয়ন কোর গুলো পজিটিভ, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, যার পাশে যায় সে একটু টেনে টেনে দেয়। তো যেদিকে টেনে দেয় ও ঘুরে যায়, ওর ডাইরেকশন ঘুরে যায়। ইলেকট্রন পাতলা, এদিকে যাচ্ছিল, ধর এই বরাবর যাচ্ছিল, এগিয়ে ঝাপ করে টেনে দিল, ঘুরে গেল এদিকে। আবার এর কাছে গিয়ে ঝাপ করে টেনে দিল, ঘুরে গেল। আবার এখানে আছে, আবার ঝাপ করে এদিকে ঘুরে গেল। আবার এখানে পেলে হয়তো আর একটু ঘুরে গেল। তো ওই ওই যে আয়ন কোর গুলো চারিদিকে আছে, আশেপাশে সারফেসের উপর থাকে, তার জন্য ইলেকট্রন গুলো এদিক ওদিক মোশন করে, জিগজ্যাগ মোশন করে। কিন্তু এরা কিন্তু ফ্রি টু মুভ অন দ্য সারফেস। ওকে, বুঝতে পারছিস? তাহলে এর বাধাটা কোথায়? বাধা হচ্ছে ওই যে নিউক্লিয়াস, পজিটিভ নিউক্লিয়াস গুলো আছে, তাদের কাছাকাছি কোনোটা চলে গেলে তখন হট করে ও যে টেনে দিচ্ছে, ওই টানটাই হচ্ছে বাধা। কারণ নিউক্লিয়াসের দরুন, অ্যাট্রাকশনের দরুন ও বাধা পাচ্ছে, এবং সেই বাধাটাকেই কিন্তু বলা হয় রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্সটা আমরা ব্যাখ্যা করতে পারলাম মাইক্রোস্কোপিক্যালি। রেজিস্ট্যান্স অফ ইলেকট্রন ফ্লো। ইলেকট্রন ফ্লো এর বাধা হচ্ছে, সেই ইলেকট্রন ফ্লো এর বাধা হলেই কার দ্বারা হচ্ছে? পজিটিভ আয়ন কোর দিয়ে হচ্ছে। এবার এই পজিটিভ আয়ন কোর যদি টেম্পারেচার বাড়িয়ে দেয় কেউ, কেন তাপমাত্রা বাড়ালে রেজিস্ট্যান্স বাড়ে? কারণ টেম্পারেচার যদি তুমি বাড়িয়ে দাও, টেম্পারেচার যদি তুমি ইনক্রিজ করো, যদি কেউ ইনক্রিজ করে দেয় টেম্পারেচার, তাহলে এই যে আয়ন কোর গুলো ধরো তলে এখানে বসে আছে আয়ন কোর গুলো, এগুলো তো অসিলেট করে অল্প অল্প করে। এগুলো সব জিনিস পৃথিবীর অসিলেট করে, দোলে। এবার যদি তুমি টেম্পারেচার ইনক্রিজ করো, হিট যদি দিয়ে দাও, তাদের এদের অসিলেশনের কি বাড়বে? তুমি যদি শক্তি দিয়ে দাও আয়ন কোরকে, তাহলে অসিলেশনের কি বাড়বে? না, আমি যখন কোন একটা, ধর কোন একটা যখন, হ্যাঁ, কোন একটা, হ্যাঁ, আমি যদি পেন্ডুলামে যখন এরকম দুলিয়ে দিয়েছিলাম পেন্ডুলামে, তখন পেন্ডুলামের টাইম পিরিয়ড কি কমেছিল? না। কম্পাঙ্ক কমেছিল? না। তাহলে কমেছিল কি? ওর বিস্তার। ও ধীরে 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 ধর এতটা দুলছিল, তারপর ধীরে ধীরে বিস্তারটা কমে গেল, এরকম বিস্তার কমতে 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 দাঁড়িয়ে গেল। সেরকম এখানে তো সান্দ্র মাধ্যম ছিল। সান্দ্র মাধ্যম ছিল বলে ওর ধীরে 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 শক্তি ক্ষয় হয়ে গেল বলে বিস্তার কমে গেল।
এতটা যাচ্ছিল, এতটা গেল, তারপরে এতটা এলো, তারপরে এতটা গেল, তারপরে এতটা এলো, তারপরে এতটা গেল, তারপরে এতটা এলো, নিয়ে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। কিন্তু টাইম পিরিয়ড চেঞ্জ হয় না। সেরকমই টেম্পারেচার বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি পেলে কি হবে? কি বাড়বে? শক্তি শক্তি যদি আমি বাড়িয়ে দিই তাহলে কি বাড়বে? অ্যামপ্লিচিউড বাড়বে। মানে যে বলে, তার মানে ও এখন এতটা কাঁপবে না, একই থাকবে। ফ্রিকোয়েন্সি একই থাকবে, ফ্রিকোয়েন্সি বাড়বে না, অ্যামপ্লিচিউড বাড়বে। এই অ্যামপ্লিচিউড যখন বাড়তে শুরু করবে, তখন এখানে যখন ইলেকট্রন গুলো আসবে, তখন ওরা বেশি পরিমাণ এদের দ্বারা অ্যাট্রাক্টেড হবে। তাই রেজিস্ট্যান্সটা আরো বেশি বেড়ে যাবে। আগে তলায় ছিল, এখন মাথার উপরে উঠে যাচ্ছে। ইলেকট্রন যে আসবে সাট করে টেনে দেবে, ইলেকট্রন এদিকে ঘুরে যাবে। আবার আরেকজন এখানে উঠে গেল ধর, আবার এদিকে টানলো, তো ইলেকট্রন যেতে ড্রিফট করতে চাপ খাবে। তাহলে যত ইনক্রিজ করবে তত অ্যামপ্লিচিউড অফ অসিলেশন অফ আয়ন কোরের যে অসিলেশন সেটা বাড়বে। বাড়লে সেখানে কিন্তু ইলেকট্রনস ড্রিফটিং, যে ড্রিফটিংটা ইলেকট্রনের হবে সেটা গেট অ্যাফেক্টেড, ক্ষতিগ্রস্ত হবে। তার মানে কম হবে। তার মানেই আমি বলবো রেজিস্ট্যান্স বেড়েছে। তো এগুলো মাইক্রোস্কোপিক্যালি আমি কিন্তু দেখে দেখে ব্যাখ্যা করতে পারি টুকটুক করে, যে এই এই ঘটনার জন্য এই ঘটনা হচ্ছে, এই ঘটনার জন্য এই ঘটনা হচ্ছে। কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু কিছু ইকুয়েশন আছে, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন পড়বে। ওকে, দেখে নি সেই ইকুয়েশন গুলো কি। এই যে ড্রিফট ভেলোসিটি বললাম, ড্রিফট ভেলোসিটি, এই ড্রিফট ভেলোসিটি আর ইলেকট্রনের ভেলোসিটি, বলো তো দেখি কোনটা বেশি হতে পারে? কেমন ভ্যালু হতে পারে? ড্রিফট ভেলোসিটি মানে কি আর ইলেকট্রন ভেলোসিটি মানে কি? ধরে নাও এটা কন্ডাক্টর সারফেস, এদিকটা দেওয়া আছে পজিটিভ, এদিকটা দেওয়া আছে নেগেটিভ কন্ডাক্টর সারফেসে। ধরো ইলেকট্রন এখান থেকে যাত্রা শুরু করেছে, একটা ইলেকট্রন, তাহলে এরকম করতে করতে এরকম, 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 এরকম করতে করতে ধীরে 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 ইলেকট্রন এদিকে যেতে 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 এরকম করে যাবে। যাবে না? যাবে না? তাহলে এই পাত, এই পাত, এই পাত, এই পাত, এরকম করে করতে করতে যাবে। এবার আমাকে বল, যদি টি সময়ে এই দৈর্ঘ্যটা ধরে নে, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, এটা টি সময়ে গেছে, টি সময়ে এল দৈর্ঘ্য গেছে, তাহলে ড্রিফট ভেলোসিটি কত হবে? ভি ড্রিফট। আর ইলেকট্রনের ভেলোসিটিটা কি? ভালো করে বলো তো দেখি, দুটোই কিন্তু ইলেকট্রনের। এটা হচ্ছে নর্মাল ভেলোসিটি, এটা ড্রিফট ভেলোসিটি। কোনটা বেশি হওয়ার সম্ভাবনা বলো তো দেখি? কোনটা ইলেকট্রনের স্পিড, ভেলোসিটি ঠিক নয়, স্পিড, ইলেকট্রনের স্পিড কোনটা, আর ড্রিফট ভেলোসিটি কোনটা, সেটা আমাকে একটু বলো, বুঝি। ইলেকট্রনের স্পিড মানে হচ্ছে এই যে ঝট করে এতটা গেল এই স্পিডটা, ঝট করে এতটা এলো এই স্পিডটা। তাহলে ও, এ, বি, সি এগুলো যদি নাম দিই, তাহলে ইলেকট্রনের যে স্পিড সেটা হচ্ছে ও এ যেতে কত স্পিড, ও এ যেতে স্পিড, ও এ তে স্পিড, এ বি তে স্পিড। বুঝতে পারছিস না পারছিস না? কিরে, বি সি তে স্পিড না, তাও না, এগুলোর অ্যাভারেজ করে দিলে তো প্রচুর হয়ে যাবে। ইলেকট্রনের স্পিড কিরকম? ইলেকট্রনের স্পিড 10⁻8 এর লেভেলের কাছাকাছি হয়, বা আলোর বেগের 1/10 হয়, 1/20 হয়। হিউজ স্পিড, ঝ্যাটা ঝ্যাট ঝ্যাটা ঝ্যাট মুভমেন্ট করছে। মানে ধর তুই বিশাল স্পিডে সাঁতার কাটতে পারিস, কিন্তু তুই তো একই জায়গায় কাটছিস। তুই নদীতে যখন কাটবি তখন তোর ড্রিপ ভেলোসিটি কত হবে? নদীর বেগের সমান হবে না?
প্রত্যেকে বুঝতে পেরেছো কি বলছি? নদীর বেগের সমান হবে কি হবে না? তুমি তো চোখ বেঁধে দিয়েছে, তুমি যে কোনো দিকে সাঁতার কাটছো, তুমি বুঝতে পারছো না, সব দিক আইডেন্টিক্যাল তোমার কাছে। ড্রিফট ভেলোসিটি মানে হচ্ছে কতটা ড্রিফট হলো, এইটা হচ্ছে ড্রিফটের পরিমাণ। ড্রিফটের পরিমাণ আর সময় কত কি, ড্রিফট ভেলোসিটি মানে হচ্ছে L/T। আর ইলেকট্রনের স্পিড হচ্ছে অফ দ্য অর্ডার অফ 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগের 1/10, 1/20 ওরকম লেভেলে ইলেকট্রন ঝপাঝপ ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ড্রিফট ভেলোসিটি কিরকম ভ্যালু হয় জানো? আইডিয়া আছে? 0.01 সেন্টিমিটার পার সেকেন্ড এরকম হয়। কোনটা বেশি? ড্রিফট ভেলোসিটি কিন্তু খুবই কম হয়, খুব কম হয়। এবার এটা নির্ভর করছে যে তুমি কত বেশি কারেন্টে দেবে। তাহলে বলতো দেখি, এখানে ইলেকট্রিক ফিল্ড যদি বেশি হয়, প্রচুর 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 কম। কিন্তু এটা আমি একটা এক্সাম্পল দিলাম, এটা কথার কথা একটা এক্সাম্পল দিলাম। এই যে ভ্যালুটা, এটা নির্ভর করে কার উপর? তুমি ধরে নাও চোখ বেঁধে নদীতে সাঁতার কাটছো, তুমি কতটা তাড়াতাড়ি ড্রিফট করবে সেটা ডিপেন্ড করে কার উপর? এখানে ভোল্টেজ ডিফারেন্সের উপর। ভোল্টেজ ডিফারেন্সের উপর হবে, ভি এর উপর। মেন কথা হচ্ছে নির্ভর করবে ই এর উপর, ইলেকট্রিক ফিল্ডের উপর। কারণ ইলেকট্রিক ফিল্ড ফোর্স দেয়। দেখো, তার মানে কোনটা বলে দেবো? একটা হচ্ছে ধর এটা ইলেকট্রন এখান থেকে শুরু করলো, ইলেকট্রন এই গেল, এই এলো, এই গেল, আবার এই এলো, আবার এখান থেকে এই গেল, এই এলো, এই গেল, আবার ধর এই এলো, এই গেল। তাহলে এই যে প্রতিটা আমি স্ট্রেট লাইন এখানে ড্র করছি, প্রতিটা স্ট্রেট লাইনে ইলেকট্রন কেমন স্পিডে যাবে? প্রচুর স্পিডে যাবে। কিন্তু ইলেকট্রন সরে 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 যাচ্ছে। ধর প্রথমে ইলেকট্রনের গড় অবস্থান কোথায় ছিল? এখানে। এটা প্রাথমিক গড় অবস্থান। এখন যেই অনেক সময় দিলাম, এদিকে নেগেটিভ দিয়েছি, এদিকে পজিটিভ দিয়েছি, তার ফলে কি হলো? ইলেকট্রনটা ধীরে 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 বাম দিকে শিফট করছে, কারণ বাম দিকে পজিটিভ আছে। এই যে শিফটিংটা হচ্ছে, এটার ইংরেজি নাম হচ্ছে ড্রিফটিং। এবং যত স্পিডে ও শিফট করে যাবে পজিটিভের দিকে, তাকেই বলা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। আমার প্রশ্ন ছিল একটা, যে এই যে ইলেকট্রন গুলো ঝপাঝপ যাচ্ছে, এটা তো বিশাল স্পিড। সেই স্পিডে কি ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে? এখন গড় অবস্থান ধর এইটা, এখন গড় অবস্থান এটা, যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি গড় অবস্থানটা এই দিক থেকে এইদিকে শিফট করেছে। এইটাকে বলা হচ্ছে ড্রিফট। ড্রিফট মানে সরে যাওয়া, সেন্টারটা শিফট করে যাওয়া। এই যে ড্রিফটিং হচ্ছে, এই ড্রিফটিং যে ভেলোসিটিতে হবে তাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি। এই ড্রিফট ভেলোসিটির ভ্যালু কিন্তু বেশ কম হয়। এই যে পাথটায় গেল, এই পাথে ইলেকট্রনের স্পিড কত হবে? ইলেকট্রনের স্পিড কেমন হবে নির্ভর করে কিন্তু অফ দ্য অর্ডার অফ 10⁸ মিটার পার সেকেন্ড। মানে কিরকম? c/10 হতে পারে, c/20 হতে পারে, এই রেঞ্জে হয়। মানে আলোর বেগের ধারে কাছে, 1/10 অংশ, 1/20 অংশ, সেটা হিউজ স্পিড। কিন্তু ইলেকট্রন যে ড্রিফট করে যাচ্ছে পজিটিভের দিকে ধীরে 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 ধীরে, সেটা কিন্তু বেশ ধীরে ধীরে হয়। এটার কিন্তু ভ্যালু বেশ লেস হয়, ভেরি লেস হয়। কারণ ইলেকট্রন বারবার বারবার অ্যাফেক্টেড হয়, আটকে যায়। তাহলে এই জিগজ্যাগ মোশনটা শিফট করে যায়। তাহলে এখানে আমরা বলছি, যদি ইলেকট্রিক ফিল্ড দাও, ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়, তবে জিগজ্যাগ যে মোশনটা, এই মোশনটা ধীরে ধীরে
পজিটিভের দিকে শিফট করে। এটা ক্লিয়ার হবে, বুঝতে পারলি না পারলি না? বাদ বাকি সবাই একটু আওয়াজ দাও। কোনো সম্পর্ক নেই। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। কোনো সম্পর্ক নেই। তুমি কত জোরে সাঁতার কাটো সেটা নির্ভর করছে না। তুমি যেহেতু আন্তাবড়ি সাঁতার কাটছো, বাম দিক ডান দিক কিছুই জানো না, তুমি নিজের মতো করে সাঁতার কাটছো, তোমাকে বলেছে যে কোনো ভাবে সাঁতার কাটো, তার মানে তোমার গড় বেগ জিরো, তোমার নিজের সাপেক্ষে। কিন্তু তুমি কোথায় গিয়ে উঠবে সেটা ডিপেন্ড করছে নদীর জলের প্রবাহ বেগ কত, আর নদীর জলের কারেন্ট কত, রিভার ভেলোসিটি কত, সেটা বোঝা গেল। এটা এটা বোঝা গেলে এবার ধীরে ধীরে অঙ্কগুলো করিয়ে দেবো, মানে ম্যাথামেটিক্যাল পার্টটা করাবো। কি সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমি ঝপাঝপ এখানে বলে দিই। তাহলে এখানে আমরা কতগুলো ইম্পর্টেন্ট টার্ম আমরা কিন্তু পড়েছিলাম। ওকে, চলো। এই যে ড্রিফট ভেলোসিটি, এই ড্রিফট ভেলোসিটি ভিডি, যেটাকে আমরা বলছি ড্রিফট ভেলোসিটি, এই ড্রিফট ভেলোসিটি ডিপেন্ড করে কার উপর? ভোল্টেজ ডিফারেন্সের উপর। আর কার উপর? অ্যান্ড ডিস্টেন্সের উপর। যে ডিস্টেন্স across which voltage difference is applied. তাহলে এটা ভি, এটা ডি। তাহলে এবার বলতো দেখি ভি বাই ডি সমান কত? ভোল্টেজ ডিফারেন্স বাই ডিস্টেন্স সমান কি লিখতে পারি আমরা? ই লিখতে পারি তো? তার মানে আলটিমেটলি এটা বেসিক্যালি ডিপেন্ড করে ই এর উপর। তাহলে যত ইলেকট্রিক ফিল্ড বাড়বে তত বেশি ভিডি হবে। কেন? তার কারণ হচ্ছে এই যে এখানে যে ইলেকট্রন গুলো থাকছে, ইলেকট্রন আছে এখানে একটা, এই ইলেকট্রনের উপর যদি ইলেকট্রিক ফিল্ড এখানে অ্যাপ্লাই হয় ই, ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে? এই দিকে, ইলেকট্রিক ফিল্ড ই, তাহলে এই বরাবর ফোর্স হবে কিউই, ইই, কারণ ইলেকট্রন নেগেটিভ। ইলেকট্রিক ফোর্স যেদিকে হবে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে হবে তার বিপরীত দিকে ফোর্স হবে। তাহলে ফোর্স কত হবে? ফোর্স সমান আমরা কি জানি? কিউ ইন্টু ই। তাহলে অ্যাক্সিলারেশন সমান কত হবে? এ সমান হবে ফোর্স বাই মাস, তার মানে কিউই বাই এম পাতি। কিউ সমান কত ইলেকট্রনের ক্ষেত্রে? মাইনাস ই। তাহলে অ্যাক্সিলারেশন সমান হবে মাইনাস ই, ই বাই এম। তাহলে ধরে নাও প্রাথমিক বেগ, প্রাথমিক ড্রিফট বেগ সমান ধরে নিলাম 0, অন্তিম ড্রিফট বেগ ধরে নিলাম, ধরে নাও ভি। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি লিখতে পারি না পারি না? সেটা আমরা লিখছি। তাহলে ভি সমান আমরা লিখতে পারবো, এ মানে কি? ইউ তো জিরো, এটা তো জিরো হয়ে জিরো ধরে নিয়েছি, তাহলে মাইনাস ই, ই বাই এম ইন্টু টি। এবার এবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে যে ভিডি ইজ প্রপোর্শনাল টু ই। যত ইলেকট্রিক ফিল্ড দেবো, যত বেশি ইলেকট্রিক ফিল্ড, তত বেশি অ্যাক্সিলারেশন, তত বেশি বেগ। তাহলে এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে, ভিডি ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু ই। এই মিউটাকে বলা হয়, মিউ সমান হচ্ছে মোবিলিটি। তাহলে মিউ কার উপর নির্ভর করবে না? মিউ
একদম তাই, ডাজ নট ডিপেন্ড অন ভিডি অ্যান্ড ই, কারণ এদেরই কনস্ট্যান্টে, এদের উপর নির্ভর করবে না। তাহলে মিউ সমান হচ্ছে ভিডি বাই ই। তাহলে একক ইলেকট্রিক ফিল্ড যদি আমি দিই, তাহলে যে ড্রিফট ভেলোসিটি পাবো তাকেই মিউ বলা হয়। এটা হচ্ছে মোবিলিটি। সো দিস ইজ ইম্পর্টেন্ট, মোবিলিটি। এবার এখানে আরো কিছু ফর্মুলা আছে, যেমন ধরে নাও কারেন্ট ডেন্সিটি নিয়ে আমরা আগের দিন আলোচনা করছিলাম। কারেন্ট ডেন্সিটি যদি জে হয়, তাহলে জে সমান কি? আমরা দেখেছি আই সমান হয় জে ডট এ, আগের দিন আলোচনা করেছি। তার মানে হয় কি জে এ কস থিটা। এইদিকে যদি ধরো তোমার জে হয়, আর এই বরাবর যদি একটা এরিয়া নিই, এরিয়ার ডাইরেকশন যদি এইদিকে হয় এ, এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে এইটা। তাহলে যদি তোমার এই বরাবর জে হয়, আর এই বরাবর তোমার ধরে নাও এরিয়া হয়, তলটা হয়, তাহলে এই বরাবর এরিয়া হবে, তাহলে অ্যাঙ্গেল কত হবে এদের মধ্যে? 90 ডিগ্রি। তাহলে কারেন্ট কত হবে এক্ষেত্রে? জে এ ইন্টু কস 90, কস 90 মানে 0। আবার যদি এই বরাবর তোমার জে হয়, কারেন্ট ডেন্সিটি যদি হয় একক ক্ষেত্রফলে কতটা কারেন্ট যায়, আর এই বরাবর যদি এরিয়া হয়, তাহলে এই বরাবর তোমার ক্ষেত্রফলের ডাইরেকশন, এই বরাবর হচ্ছে তোমার জে এর ডাইরেকশন, তাহলে এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। তাহলে কারেন্ট কতটা হবে? জে এ যা, আই সমান যা, তাই তো? তাহলে কস 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যদি পারপেন্ডিকুলারলি কস করে, তাহলে জে সমান হচ্ছে আই বাই এ। তার মানে একক ক্ষেত্রফলে কতটা কারেন্ট লম্বভাবে যায় তাকে বলা হয় কারেন্ট ডেন্সিটি। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি কারেন্ট ডেন্সিটিটা কত হবে, আমরা দেখি। তাহলে জে এর মান ক্যালকুলেট করছি, জে এর ক্যালকুলেশন লম্বভাবেই ধরে নিলাম, ধর লম্বভাবে যাচ্ছে, তার মানে জে মানে হচ্ছে কারেন্ট ডেন্সিটি, একক ক্ষেত্রফলে কতটা কারেন্ট যায় লম্বভাবে, তাহলে আই বাই এ। ধরে নাও এটা নিচ্ছি আমি একটা পরিবাহী, এই পরিবাহীতে ধরে নাও ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন ঘনত্ব মানে কি? একক আয়তনে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। একক আয়তনে কটা ইলেকট্রন আছে সেটা ধরে নিলাম এন, এর এরিয়া হচ্ছে এ। এবার বলো তো দেখি এখানে যদি এন, এখানে ভিডি, ভিডি দূরত্ব ইউনিট টাইমে, ইউনিট টাইমে কত দূরত্ব আসবে? ভিডি দূরত্ব আসবে, আসবে না আসবে না? ড্রিফট ভেলোসিটি যদি ভিডি হয়, ড্রিফট ভেলোসিটি যদি ভিডি হয়, তাহলে একক সময়ে কতটা এইদিকে আসবে ইলেকট্রন গুলো, কতটা দূরত্ব আসবে? তাহলে ড্রিফট ভেলোসিটি হচ্ছে, ড্রিফট ভেলোসিটি সমান হচ্ছে ভিডি। তাহলে একক সময়ে দূরত্ব কত হবে? সমান ভিডি হবে। এরিয়া কত? এ। তাহলে বলো তো দেখি এখানে আয়তন কত? আয়তন, সিলিন্ডারের আয়তন কি হবে? এ ইন্টু ভিডি। তার মানে একক সময়ে, একক সময়ে আয়তন, একক সময়ে আয়তন হচ্ছে এ ইন্টু ভিডি। তাহলে প্রতি ইলেকট্রন ঘনত্ব মানে কি? একক আয়তনে কটা ইলেকট্রন আছে? এন খানা। তাহলে এই আয়তনে কটা ইলেকট্রন থাকবে? ইন্টু এন। তাহলে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এন, তাহলে ভিডি ইন্টু এ আয়তনে ইলেকট্রন সংখ্যা কত হবে? এন গুণ হবে। তাহলে এখানে হচ্ছে ইউনিট ভলিউমে
ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে n। অতএব a ইন্টু ভিডি, এই আয়তনে ইলেকট্রন সংখ্যা সমান হবে n ইন্টু a ইন্টু ভিডি। এবার বলতো দেখি, এটা তো ইলেকট্রন সংখ্যা, তাহলে আধান, তাহলে একক সময়ে প্রবাহিত আধান কত হলো তাহলে? হবে না, হবে না, কারণ প্রতিটা ইলেকট্রনের আধান হচ্ছে ই, এত সংখ্যক ইলেকট্রন গেছে, তাহলে প্রবাহিত আধান কিউ সমান হচ্ছে একক সময়ে প্রবাহিত আধান কিউ তো নয়, আই। একক সময় যদি বলি তাহলে আই হবে প্রবাহিত আধান, তাহলে আই সমান হবে এন এ ভিডি ইন্টু ই। তাহলে এটাকে আমরা লিখতে পারি এন ই এ ভিডি, আই সমান, তাহলে জে সমান কত হবে? আই বাই এ নয়, তাহলে এ কেটে যাবে, তাহলে হবে এন ই ভিডি। একটু বুঝতে পারলি বিদ্যুৎ? ক্লিয়ার তো? জাস্ট ছোট্ট ছোট্ট ক্যালকুলেশন। এবার আমরা ভিডি সমান এক্ষুনি দেখলাম মিউ ইন্টু বড় হাতের ই। এই এই যে ফর্মুলা, এগুলো থেকেই কোশ্চেন পড়বে। তাহলে জে ইকুয়াল টু এন ই ভিডি, আবার আমরা দেখলাম ভিডি ইকুয়াল টু মিউ ইন্টু ই, তাহলে এখানে বসাতে পারি। তাহলে বসালে কি হবে, এটা এখানে পুট করে দিই, পুট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে জে ইকুয়াল টু এন ই মিউ ইন্টু ই। এবার এই এন ই মিউ, এটাকে বলা হয় সিগমা, এটা হচ্ছে কন্ডাক্টিভিটি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই। আর সিগমা ইকুয়াল টু কি পেলাম? এন ইন্টু ই ইন্টু মিউ। এন মানে কি, এখানে আমরা এন মানে কি পড়েছি? এন সমান হচ্ছে ইলেকট্রন ডেনসিটি। ইলেকট্রন ডেনসিটি, একক আয়তনে ক পিস ইলেকট্রন আছে? ই মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম মাইনাস, আর মিউ মানে হচ্ছে ইলেকট্রনের মোবিলিটি। ইলেকট্রন মোবিলিটি, এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিসের মধ্যে তোমার এই যে জিনিস তিনটে, সেগুলো দিয়ে কন্ডাক্টিভিটি ডিফাইন্ড হয়। আর এই জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই যেটা পেলাম, এটাও হচ্ছে ওহমের সূত্র, কিন্তু এটা ওহমের সূত্রের মাইক্রোস্কোপিক ভিউ। তাহলে ভি ইকুয়াল টু আই আর যেটা লিখেছিলাম, সেখানে ভোল্টেজ বাইরে থেকে মাপা যেত, কারেন্ট বাইরে থেকে মাপা যেত, তাই ওটা হচ্ছে মাইক্রোস্কোপিক স্টেটমেন্ট অফ ওহমস ল। আর এখানে যে মানে হচ্ছে কারেন্ট ডেনসিটি, এরিয়া দিয়ে ভাগ করতে হবে। ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে কত ইলেকট্রিক ফিল্ড ভেতরে যাচ্ছে, সেটা করতে হবে। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাও হচ্ছে ওহমস ল, কিন্তু এটা হচ্ছে মাইক্রোস্কোপিক স্টেটমেন্ট অফ মাইক্রোস্কোপিক চেহারা অফ ওহমস ল। তাহলে এই যে জে ইকুয়াল টু সিগমা ই, এটাও হচ্ছে মাইক্রোস্কোপিক ফর্ম অফ ওহমস ল। তার মানে এটাও ওহম ল। আর ভি ইকুয়াল টু আই আর যেটা লিখেছিলাম, হ্যাঁ বলো, কি বলছিস? সচলতা, সচলতা, মিউ হচ্ছে মোবিলিটি, এটাকে বাংলায় বলা হয় সচলতা, ড্রিফট ভেলোসিটি, ইয়েস ইয়েস, এটা হচ্ছে সচলতা। আর ভিডি যেটা ড্রিফট ভেলোসিটি, সেটা হচ্ছে বিচলন বেগ। এই ভি ইকুয়াল টু আই আর যেটা, এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ফর্ম অফ ওহমস ল।
এবার আমি একটা থেকে একটা প্রমাণ করে দিচ্ছি, তোরা উল্টোটা করে নিস। তাহলে আমি ধরে নে এইখান থেকে এইটা প্রমাণ করে নিচ্ছি, জে ইকুয়াল টু সিগমা ই থেকে ভি ইকুয়াল টু আই আর প্রমাণ করে দিচ্ছি। তাহলে বাদ বাকিটা তোমরা করবে। তাহলে প্রুফ জে ইকুয়াল টু সিগমা ই, এটা যে একদম ভি ইকুয়াল টু আই আর, সেটা যদি আমি প্রমাণ করতে চাই তাহলে কি করব? আমরা আমাদের আছে জে মানে কি লিখতে পারি, আই বাই এ লিখতে পারি না, পারি না? এবার ধরো এটা হচ্ছে কন্ডাক্টর, এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত দিয়েছো? বিভব পার্থক্য দিয়েছো ভি, আর ডিস্টেন্স হচ্ছে ডি ধরে নে বা এল ধরে নে। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে? এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে? ই সমান কি? একদম তাই, ই সমান ভি বাই এল। তাহলে দাও এখানকার ই আর জে ভ্যালু বসিয়ে দাও এখানে। তাহলে কি পাবে? জে সমান এই যে দুটো ভ্যালুটা যদি আমরা বসাই এটাই, এই দুটো ভ্যালু যদি এখানে বসাই তাহলে কি পাবো? এখান থেকে আমরা পাবো, দেখো জে এর জায়গায় লিখছি আই বাই এ সমান সিগমা ইন্টু ভি বাই ডি, ভি বাই এল। তাহলে বজ্র গুণন করলে ভি সমান এদিকে এলটা পাঠিয়ে দাও, তাহলে আই ইন্টু এল বাই এ, আর সিগমাটা এদিকে আছে, তাহলে 1/সিগমা। এবার বলো তো দেখি 1/সিগমা মানে কি? রো এল বাই এ মানে কি? মিলে গেল। তাহলে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভি ইকুয়াল টু আই ইন্টু 1/সিগমা, যেটা এটা সমান হচ্ছে রো রো ইন্টু এল বাই এ মানে আর, রো ইন্টু এল বাই এ এটা মানে আর, তার মানে ভি ইকুয়াল টু আই আর হচ্ছে। তো উল্টোটাও তোমরা প্রমাণ করতে পারো, উল্টোটাও কিন্তু প্রমাণ করা যায়। তার মানে এখান থেকে বিভিন্ন ধরনের এই ফর্মুলাগুলো আছে। আর আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমার আরটা হচ্ছে তোমার রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম তাও এটাকে অনেকভাবে ডিফাইন করা যায়। দেখো এই যে ইলেকট্রন গুলো এরা বারবার বারবার ধাক্কা মারে। এখান থেকে ধরো এখানে গেল একবার ধাক্কা খেলো, আবার ধাক্কা খেলো, আবার এখান থেকে এখানে গেল ধাক্কা খেলো, এখানে গেল ধাক্কা খেলো, জিগজ্যাগ মোশনের সময় এখানে গেল। তো এই যে যেটুকু টাইম একটা টাইম পর পর এরা ধাক্কা খায়, যেটুকু টাইম ওরা ফ্রিলি বিচরণ করতে পারে তার গড় মানকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। তার মানে দুটো পর পর ধাক্কা খাওয়ার মধ্যবর্তী টাইম। হ্যাঁ, এখানে ধরুন একটা আয়ন কোর আছে, এখানে একটা আয়ন কোর আছে, তাহলে এখানে একবার ঠোকা খাবে বা টেনে নেবে। এখানে আয়ন কোর আছে, ঠোকা খাবে টেনে নেবে। এখানে একটা ছিল, এখানে একটা ধরো ছিল, মানে এই দিক দিয়ে যাচ্ছিল খুব, মানে এই যে বিভিন্ন ডাইরেকশন এরা মুভ করছে, বিভিন্ন ডাইরেকশনে যে মুভ করছে, তাহলে এটা তো একটা ফ্রি, যে এই যে এই পাথটা ফ্রি পাথ, এই পাথটা ফ্রি পাথ, কিন্তু এই ফ্রি পাথ গুলো যেতে তো কিছুটা টাইম লাগে। তার অ্যাভারেজ টাইম অফ ফ্রি মুভমেন্ট বিটুইন টু সাকসেসিভ কলিশন, টু সাকসেসিভ কলিশন, দুটো পর পর কলিশন হওয়ার আগে যে টাইম সেটাকে বলা হয় টাউ। তাহলে এই যে সাকসেসিভ কলিশন হওয়ার আগে যে টাইমটা টাউ, তাহলে ভিডি ইকুয়াল টু, তখন আমরা তাহলে কি লিখতে পারি? ভিডির ফর্মুলা আমরা লিখলাম তো, ভিডি ইকুয়াল টু মাইনাস বা ই বাই এম ইন্টু টি লিখেছিলাম, তাহলে সেখানে টাউ লিখে দেবো। তাহলে যদি আমরা টাউ লিখি, ই বাই এম সমান না, ও আচ্ছা ওইটা বলছিলিস, যে দেখ এইটাই লিখছি, জে সমান কি এন ই ভিডি না, হ্যাঁ কি না? এবার এই ভিডির মানটা পুট করে দে এখানে, পুট করলে কি পাবো? জে সমান এন ই ইন্টু ভিডির জায়গায় এই পুরোটা লিখবো, তাহলে ই ই বাই এম ইন্টু টাউ। তাহলে এখান থেকে এন স্কোয়ার ই বাই এম ইন্টু টাউ, তাহলে জে সমান এন স্কোয়ার ই, এন স্কোয়ার ই ইন্টু টাউ বাই এম।
তাহলে এটাকে আমরা ভালো করে লিখতে পারি জে সমান এন স্কোয়ার টাও বাই এম ইন্টু ই। এবার বলো তো দেখি ওহমের সূত্র কি ছিল? ওহমস ল কি ছিল? জে ইকুয়াল টু সিগমা ই। তাহলে এই দুটোকে কম্পেয়ার করলে আমরা আবার কন্ডাক্টিভিটির আরেকটা ফর্মুলা পেলাম, এন স্কোয়ার টাও বাই এম। এই ফর্মুলা দিয়ে অনেক সময় কোশ্চেন তোমাদের পড়ে। তাহলে এখান থেকে যদি আমরা বলি রেজিস্টিভিটি কত, রো সমান কত, উল্টে দাও 1/σ সমান হবে এম বাই এন স্কোয়ার টাও। এগুলো অনেকগুলো ছোট ছোট খুচরো খুচরো ফর্মুলা পেলাম। এই ফর্মুলা গুলো দিয়ে কিন্তু অনেক ধরনের প্রবলেম পড়ে। আমি কিছু প্রবলেম তোমাদেরকে পাঠাচ্ছি, বলো। হুম, 0। একদম তাই। হ্যাঁ, হচ্ছে তো তাই। হ্যাঁ, এটির জায়গায় ওটা হচ্ছে ই বাই এম ইন্টু টাউ, সেই জন্য ভিডি হলো। তাহলে আমরা পেলাম কি কি? এখানে পেলাম, দেখ, জে ইকুয়াল টু ফর্মুলা লিস্ট যদি করে দিই, ফর্মুলা যেগুলো আমরা পেলাম সেটা হচ্ছে জে ইকুয়াল টু হচ্ছে এন ই ভিডি, ভিডি ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু ই, ভিডি ইকুয়াল টু হচ্ছে ভিডি ইকুয়াল টু আরেকটা ফর্মুলা কি, ই বাই এম ইন্টু টাও। তারপরে হচ্ছে আই ইকুয়াল টু জে বাই এ, এটা হচ্ছে নর্মালের ক্ষেত্রে। নর্মাল যখন একদম পুরো ভেদ করে যাচ্ছে তখন। নইলে জে ইকুয়াল টু জেনারেল ফর্মুলা হচ্ছে আই ইকুয়াল টু জে ডট এ, আই ইকুয়াল টু জে ডট এ। তারপরে হচ্ছে তোমার মিউ ইকুয়াল টু হচ্ছে ভিডি বাই ই, আবার মিউ ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু এনই, মিউ ইন্টু এনই সমান হচ্ছে সিগমা, নাকি? তাই তো পেলাম নাকি? ভিডি ইকুয়াল টু মিউ ইন্টু ই, দেখছি এটা কি পেলাম। হ্যাঁ, তাই হবে। আর তারপর পেলাম, বা এখান থেকে আমরা লিখতে পারি মিউ ইকুয়াল টু সিগমা বাই এনই। তারপরে পেলাম সিগমা ইকুয়াল টু পেলাম এন স্কোয়ার টাও বাই এম। এই সমস্ত কিছু ফর্মুলা পেলাম যেগুলো দিয়ে এক পিস প্রবলেম করতে পারে, আসতেই পারে। এখান থেকে আমি কিছু ফটো তুলে পাঠাচ্ছি, 2-4টে প্রবলেম, সেগুলো তোমরা করো। নেক্সট ডেতে আমরা রেজিস্ট্যান্স পড়বো, সিরিজ, প্যারালাল। তারপর আমরা ওখানে ব্যাটারি যোগ যোগ করব, তারও আমরা কম্বিনেশন করব ব্যাটারির। এগুলো করার পর শুধু প্রবলেমস করব কিছু। এগুলো হয়ে যাওয়ার পর আমরা বিভিন্ন নেটওয়ার্ক সিস্টেম পড়ব, যে নেটওয়ার্কে আমরা পড়ব তোমাদের আমাদের কেভিএল এবং কেসিএল, কারচপের কারেন্ট ল আর ভোল্টেজ ল। এটা পড়ার পর আমরা 2 থেকে 3টে ক্লাস শুধুমাত্র নেটওয়ার্ক, বিভিন্ন রেজিস্ট্যান্স, তারপরে তোমার রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, এগুলো কিন্তু ক্যালকুলেট করব। এটা হয়ে যাওয়ার পর তারপর আমরা ধীরে ধীরে পরের চ্যাপ্টারে অগ্রসর হব। ওকে, তাহলে এই অবধি থাক। नहीं।